বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় থেকে কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক মতো করছো, এটাই আমি আশা করছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাস নেবার জন্য আমি সংযুক্ত আছি ফাহমিদা হোসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমরা এক এক করে কিন্তু পুরো প্রথম বর্ষের তোমাদের একাদশ শ্রেণীর যে অংশটুকুন ছিল সেগুলো আমরা প্রায় শেষ করেই ফেলেছি। জাস্ট একটা প্রশ্ন আমাদের বাকি ছিল, আমি সেই প্রশ্নটা আজকে তোমাদেরকে আলোচনা করব। একটা টপিকস ছিল যেটা মোগল সাম্রাজ্যের পতন। আমরা মোগল সাম্রাজ্য পড়েছি, মোগল সাম্রাজ্যকে আমরা দেখলাম যে 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে আগমন করে এবং মোগল সাম্রাজ্যের সূচনা করে। সেই মোগল সাম্রাজ্য কিন্তু দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত ছিল। যদিও আমরা আওরঙ্গজেব পর্যন্ত পড়েছি, যে আওরঙ্গজেব ছিল আওরঙ্গজেব হচ্ছে সেই শাসক যিনি পুরো ভারতবর্ষকে একত্রিত করে শাসন করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তারপরে যে মোগল উত্তরাধিকারীরা আসে, তাদের দুর্বলতার কারণে কিন্তু দেখা যায় যে সেই অঞ্চলগুলোকে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করে দিয়ে কোথাও সুবাদার অথবা নায়েব এদের মাধ্যমে কি করা হতো, শাসন কার্য পরিচালনা করা হতো। কারণ এই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখা দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং মধ্য ভারত, এই অঞ্চলগুলোকে একসাথে সাম্রাজ্যকে শাসন করা পরবর্তী মোগল সম্রাটদের জন্য কষ্টকর ছিল, বা মোগল সম্রাটরা সেটা শাসন করতে পারছিলেন না। তাই দেখা যায় যে সেটা ভেঙে যায়। কিন্তু সেই আমরা দেখলাম যে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, আওরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত সেটা বহাল ছিল, কিন্তু তারপরেই সেগুলো কি হয়, দ্বিখণ্ডিত হতে থাকে, ভাগ হতে থাকে। এই ভাগ হতে হতে কিন্তু সেটা প্রায় 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত মোগল সাম্রাজ্য অব্যাহত থাকে। 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বাহাদুর শাহ, মোগল বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করে কি করা হয়, এই মোগল বংশের পতন ঘটানো হয়। তাহলে এই যে বাবর মোগল বংশের উৎপত্তি করেছিলেন এবং তিনি 4 বছর রাজত্ব করেন, অতঃপর দেখা যায় যে তারপরে তার ছেলে হুমায়ুন ক্ষমতায় আসেন। তিনি 10 বছর ক্ষমতায় থাকার পরে আবার ক্ষমতা হারান এবং পুনরায় আবার ঠিক তার প্রায় 14 বছর 15 বছর পরে তিনি শেরশাহর কাছ থেকে আবার সেই মোগল সাম্রাজ্য পুনরুদ্ধার করে কিন্তু তিনি কি করেন, যে অতটা বেশি আর সময় দিতে পারেননি, তিনি মারা যান। তার মৃত্যুর পরে আকবর ক্ষমতায় বসে 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবর ক্ষমতায় বসে তিনিই কিন্তু মোগল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার দাদা বাবর যে বংশটাকে মানে বংশের বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন, তিনি সেটাকে কি করলেন, চারদিকে সেটাকে ছড়িয়ে দিলেন। তিনি শুধু উত্তর ভারত নিয়েই থাকেননি, তিনি আস্তে আস্তে দক্ষিণ ভারতের কিয়দংশ অঞ্চল, বাংলা, এই লাহোর, এই অঞ্চলগুলোকে তিনি কি করেন, নিজের দখলে আনতে সক্ষম হন। এবং তিনি আমরা আকবরের সময় দেখেছি যে তিনি মিলনাত্মক নীতি গ্রহণ করে এবং সংস্কারের যুগে তিনি কিছু কিছু ধর্ম সংস্কার করেও তিনি কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। সম্রাট আকবরের পরে তিনি তার উত্তরাধিকারী হিসেবে তার ছেলে জাহাঙ্গীরকে উত্তরাধিকারী মনোনয়ন করে যান। তার পুত্র সেলিম, যিনি জাহাঙ্গীর নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। অতঃপর জাহাঙ্গীরের পরে আমরা দেখলাম তো শাহজাহানের পরে আওরঙ্গজেব। এই 6 জন হচ্ছে সবচেয়ে শৌর্য-বীর্যশালী বা শক্তিশালী সম্রাট ছিল। ঠিক আছে, তারা আওরঙ্গজেবের সময়ের শেষের দিক থেকে রাষ্ট্রে কি শুরু হয়ে যায়, যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কারণ দীর্ঘ 25 বছর আমরা দেখেছি গত ক্লাসে যে আওরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্যে, যার ফলে উত্তর ভারত ও মধ্য ভারতে বিশৃঙ্খলার সৃষ্টি। এই বিশৃঙ্খলার সুযোগেই কিন্তু কি হলো, যে এই মোগল সাম্রাজ্যের পতনটা কিন্তু ত্বরান্বিত হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন
কারণের মধ্যে চলে যাই। কারণ যদি আমরা পড়তে যাই, আমরা কারণকে দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, রাষ্ট্রের ভিতরের কিছু কারণ, আর আরেকটা হচ্ছে বাহ্যিক কারণ, মানে বহির্বিশ্বের আক্রমণ। রাজ্যের অভ্যন্তর যে কারণগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক নিয়ম, ভাঙা গড়া পৃথিবীর চিরন্তন রীতি, কোনো কিছু গড়ার সময় যেরূপ অদম্য উৎসাহ উদ্দীপনা থাকে, অন্ধকার অবক্ষয়ের যুগে তা সেরূপ থাকে না। পৃথিবীর প্রতিটি রাজবংশ প্রাকৃতিক নিয়মেই একটি সময়ে এসে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সর্বোপরি জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। সম্রাট বাবর ছিলেন ভারতীয় উপমহাদেশের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মোগল বংশের প্রথম 6 জন শাসকের কর্মনিষ্ঠ, অদম্য উৎসাহ, পরিশ্রম করার মানসিকতা ইত্যাদি ইতিবাচক গুণগুলো যে পরিমাণ ছিল, তা পরের সম্রাটের সেরূপ ছিল না। স্বাভাবিকভাবেই মোগল সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে যায়। যেটা আমি বললাম যে এই 6 জন যে আমরা পড়লাম, এই 6 জনই কিন্তু ছিল সর্বদিক থেকে কর্মনিষ্ঠ, অদম্য উৎসাহ, পরিশ্রম করার মানসিকতা তাদের ছিল। অন্য সম্রাটগুলির পক্ষে সেটা ছিল না বলে বিশাল সাম্রাজ্যকে টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তারপরে যদি আমরা আসি যে সুযোগ্য উত্তরাধিকারীর অভাব। সুযোগ্য সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব ছিলেন পরিশ্রমী, জনদরদী এবং প্রতিভাবান শাসক। বিচ্ছিন্নতাবাদী শক্তির আবির্ভাব হওয়া সত্ত্বেও তারা সুকৌশলে সাম্রাজ্যের শান্তি, শৃঙ্খলা ও সংহতি বজায় রাখতে সক্ষম হয়েছে। কিন্তু সম্রাট আওরঙ্গজেবের পর হতে অকর্মণ্য অযোগ্য শাসকের শাসন শুরু হয়। অন্তর্দ্বন্দ্ব, নৃশংসতা প্রকট আকারে দেখা দেয়। এসবের ধারাবাহিকতায় মোগল সাম্রাজ্যের পতন হয়। উত্তরাধিকারী নির্বাচনের সুনির্দিষ্ট আইনের অভাব। উত্তরাধিকারী যে নির্বাচন আমরা দেখেছি, আমরা যখন সম্রাট আকবরের পরে, আকবরের সময় থেকে আমরা দেখি যে আকবর যখন উত্তরাধিকারী মনোনয়ন করেন, তিনি কিন্তু তার ছেলেকে উত্তরাধিকারী না দিয়ে তিনি কাকে দিয়েছিলেন? প্রথমে তার নাতিকে, খসরুকে। পরবর্তীতে তিনি তার স্ত্রী যোধাবাইয়ের পরামর্শে বা যোধাবাইয়ের অনুরোধে তিনি তার ছেলে জাহাঙ্গীরকে উত্তরাধিকারী দিয়ে যান। এই যে শুরু হয়, যে প্রথমেই তিনি এটা শুরু করেছিলেন, কাকে? নাতিকে দিয়েছিলেন। যার ফলে দেখা যায় যে বাবার শাসনামলে, জাহাঙ্গীরের শাসনামলে কিন্তু এই খসরু বিদ্রোহ করে এবং বিদ্রোহের জন্য জাহাঙ্গীর তাকে কারাদণ্ড দেয়, পরে মৃত্যুদণ্ড দেয়। এই যে একটা সুনির্দিষ্ট কোনো নিয়ম এখানে ছিল না। মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট আইন ছিল না। এর ফলে কখনো সম্রাটের জীবনদশায়, আবার কখনো সম্রাটের মৃত্যুর পর তার মৃত্যুদের মধ্যে সিংহাসন নিয়ে দাবি নিজেদের মধ্যে গৃহযুদ্ধে লিপ্ত হতে থাকতো। আমরা আওরঙ্গজেব যখন পড়ি, আমরা দেখলাম যে শাহজাহান যখন পড়ি, আমরা শাহজাহানের একটা টপিক্সই হচ্ছে যে তার পুত্রদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্ব। দীর্ঘ সময় তার ছেলেরা এই উত্তরাধিকার দ্বন্দ্বে লিপ্ত ছিল। একসময় দেখা যাচ্ছে শাহজাহানের মৃত্যুর পূর্বেই কিন্তু আওরঙ্গজেব ক্ষমতায় বসে এবং প্রায় 8 বছর পর্যন্ত তিনি গৃহবন্দী অবস্থায় থাকেন। তাহলে এই যে কোনো যদি সুনির্দিষ্ট নিয়ম থাকতো, যেমন বড় ছেলে, বাবার মৃত্যুর পরে শুধু বড় ছেলেই ক্ষমতায় আসবে, অথবা যে যোগ্য সেই ক্ষমতায় আসবে, এরকম কোনো নিয়ম কিন্তু, সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি কিন্তু তাদের মধ্যে ছিল না। উত্তরাধিকার নির্বাচনে শুধু রাজ পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে গোটা রাজ পরিবারের অন্যান্য যোগ্য সদস্যগণ বঞ্চিত হয়েছে। অযোগ্য দুর্বলদের হাতে শাসনভার প্রথা যেমন কাম্য নয়, তেমনি সিংহাসনের দাবি নিয়ে রাজ পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে ঘৃণা, দলাদলি, গৃহযুদ্ধও কিন্তু কাম্য নয়। কিন্তু মোগল রাজবংশ উভয়টিই হয়েছে, যে কারণে রাজ পরিবারের ও রাজবংশের অভ্যন্তরীণ কারণে মোগল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল। সাম্রাজ্যের বিশালতা, যেটা আমি বললাম, বিশাল সাম্রাজ্য। উত্তরে আফগানিস্তান, একটু দেখো, আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। এই উত্তরে আমরা পাবো ম্যাপ। আমি তোমাদের ক্লাসে কিন্তু ম্যাপ দিয়ে দেখিয়ে দিতাম, কিন্তু এখন তো ম্যাপ নাই, তাই আমি তোমাদেরকে একটু বোর্ডে দেখিয়ে দিচ্ছি বর্তমান আফগানিস্তান। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার পশ্চিম, এটা হচ্ছে আমার পূর্ব। ঠিক আছে? তাহলে উত্তরে হচ্ছে আমার আফগানিস্তান আর পূর্বে হচ্ছে আমার আসাম।
পশ্চিমে হচ্ছে আমার কাশ্মীর, আর দক্ষিণে হচ্ছে মহীশূর পর্যন্ত। মহীশূর মহীশূর পর্যন্ত কি ছিল? বিস্তৃত ছিল। তাহলে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দেখে দিলাম যে বিশাল। বর্তমান আফগানিস্তান থেকে মানে কাশ্মীরও বর্তমানে আছে ভারতে, মহীশূরও ভারতে, আসামও ভারতে, কিন্তু এক একটা স্টেট অনেক দূরে দূরে, কিন্তু বিশাল বিশাল একটা স্টেট। তাহলে এই যে বিশাল একটা সাম্রাজ্য, দক্ষিণ ভারতটা ছিল, এই মহীশূর ছিল দক্ষিণ ভারতে, বিশাল সাম্রাজ্য বিস্তৃত ছিল। মধ্যযুগে এত বিশাল সাম্রাজ্য একজন শাসকের পক্ষে শাসন করা খুব কষ্টকর ছিল। তখন তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। অনুন্নত হওয়ার কারণে এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর পৌঁছানো অনেক কঠিন ছিল। সাম্রাজ্যের বিশালতার সুযোগে বিদ্রোহীগণ বিদ্রোহ করতে উৎসাহ বোধ করত। দেখা যেত যে শাসক তো খবর পেলে তারপরে যাবে বা তার সৈন্যবাহিনীকে পাঠাবে, কিন্তু তার আগেই তারা কী করতো? বিশৃঙ্খলাটা তৈরি করত। এই সাম্রাজ্যের একটা বিশালতা ছিল মোগল সাম্রাজ্যের পতনের অন্যতম একটি কারণ। তারপরে হচ্ছে দেখো, অভিজাত নৈতিক অবক্ষয় ও স্বার্থের সংঘাত। অভিজাতদের নৈতিক অবক্ষয় ও স্বার্থের সংঘাত। শাসকের আশেপাশে যারা থাকতো, মানে যেমন উজির, প্রধান ব্যক্তি, আকবরের তো 9 জন সভাসদ ছিলই, নবরত্ন সভা, এইরকম যারা ছিল, তার সভাতে যারা ছিল, তারা যদি সৎ, যোগ্য, জনদরদী, পরিশ্রমের নৈতিক দিক থেকে উন্নত হয়, তাহলে দেশ অনেক উপকৃত হয়। কিন্তু বিশ্বের ইতিহাসে বিশ্লেষণকে দেখা যায় প্রত্যেক মহান শাসকের আশেপাশের লোকজন সৎ, যোগ্য, উন্নত চরিত্রের লোক ছিলেন। অষ্টাদশ শতাব্দীতে মোগল অভিজাতদের চরিত্রে ও দৃষ্টিভঙ্গিতে বিরাট পরিবর্তন দেখা যায়। তারা বৃহত্তর জাতীয় স্বার্থ অপেক্ষা সংকীর্ণ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে শুরু করে। তারা তখন দেশের স্বার্থের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করতে শুরু করে দেয়। কখন সেটা? অষ্টাদশ শতাব্দীতে, মানে 1900 সালের দিকে, যে সময়টা ইংরেজরা যে অষ্টাদশ শতাব্দী হচ্ছে তোমার 1700 সালের দিকে, যখন ইংরেজরা কি করে কেড়ে নেয়। ইংরেজরা আমাদের কাছ থেকে যে পলাশির যুদ্ধ হয়, পলাশির যুদ্ধের মাধ্যমে দিয়ে প্রথম ইংরেজদের সূচনা হয়। তারা বাংলার একটা অংশ দখল করে। এই অষ্টাদশ শতাব্দী হচ্ছে কত? 1700 সালের দিকে দেখা যায় যে মোগল অভিজাতদের চরিত্রে ও দৃষ্টিভঙ্গিতে বিরাট পরিবর্তন দেখা যায়। তারা বৃহত্তর জাতীয় স্বার্থ অপেক্ষা সংকীর্ণ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে শুরু করে। মোগল অভিজাতগণ ইরানি, তুরানি ও হিন্দুস্তানি এই 3 শ্রেণীতে বিভক্ত হয়ে দলাদলি শুরু করে। ফলে মোগল সাম্রাজ্য তাদের সেবা হতে বঞ্চিত হয়। তারপরে আমরা আসি মোগল সামরিক বাহিনীর দুর্বলতা। মধ্যযুগের প্রতিটি রাষ্ট্রের স্থায়িত্ব ও সংহতি নির্ভর করত সেনাবাহিনীর উপর। অর্থাৎ মোগল সাম্রাজ্য ছিল সেনাবাহিনী নির্ভর। শুরুর দিকে মোগল সামরিক বাহিনী শক্তিশালী হলেও শেষের দিকে সামরিক বাহিনী যথেষ্ট শক্তিশালী ছিল না। এই জন্য জাতীয় সামরিক বাহিনী বিদ্রোহী সামরিক বাহিনীর নিকট পরাজিত হতে বাধ্য হয়েছে। এ সম্পর্কে আমরা ঐতিহাসিক আরভিন ভিনসেন্ট স্মিথ এবং অন্যান্য ঐতিহাসিকদের মতে মনসবদারি প্রথার কারণে মনসবদারগণ সামরিক বিভাগে উন্নয়ন না করে বিলাসিতা ও অপচয়ে মনোযোগী হয়েছিল। এই জন্য মোগল সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে। আমি তোমাদেরকে একটু বলে নিই যে সম্রাট আকবর একটি মনসবদারি প্রথা চালু করেন। আমি তোমাদেরকে পড়িয়েছি। সেই মনসবদারি প্রথার নিয়মটাই হচ্ছে যে মানে সর্বোচ্চ ব্যক্তি কতজন করে, সর্বোচ্চ হচ্ছে মনসবটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 10 জন এবং সর্বোচ্চ হচ্ছে, তোমাদের দিকে একটু মনসবদারি প্রথাটা আমি সামরিক বাহিনীতে মূলত এটা চালু করেন। এই যে দেখো, তিনি এমন একটা ভাগ করেন যে এটা হচ্ছে যে সর্বোচ্চ একজন মানে সম্রাট আকবর রাজকর্মচারী ওইতে মানে 66টি গ্রেডে তিনি এই পদ করেন এবং 33টি বেশি মনসব অবশ্য ছিল না। উনি 66টি গ্রেড করেন। সেনাবাহিনীর যেমন গ্রেড আছে আর মানে মেজর, ক্যাপ্টেন, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, এরকম উনি বিভিন্ন গ্রেড করেন। গ্রেডের 66টা গ্রেড করেন, 33টা গ্রেডের বেশি সেনাবাহিনীতে ছিল না, তিনি তার সৈন্যবাহিনীতে ছিল না। তিনি
এই মনসবদারি প্রথা যে করেন তিনি এক একজনের আন্ডারে যার যত বেশি পদমর্যাদা তাকে সে পরিমাণ, সেই যোগ্য পরিমাণ তাকে সৈন্য এবং অশ্ববাহিনী, হস্তিবাহিনী এগুলি রাখার অনুমতি দেওয়া হতো। মাঝে মাঝে যার ক্ষমতা পদমর্যাদা কম, তারপরে তার অর্থ আছে, সেই অর্থ দিয়েও সে কী করতো, নিজ বেতনে সেগুলো রাখতে পারতো। এই যে একটা নিয়ম উনি চালু করেছিলেন, যার ফলে দেখা যায় যে সাধারণ মানে উচ্চবিত্ত পরিবারের বা অভিজাত পরিবারের কেউ হয়তো নিম্ন স্তরের ওনার ওখানে চাকরি করে বা নিম্ন পর্যায়ে আছে, কিন্তু তার অনেক অর্থবিত্ত আছে, অভিজাত পর্যায়ের লোক, সে কী করতো, তার নিজের বেতন দিয়ে সে বিশাল সৈন্যবাহিনী পোষণ করতো। এই জন্য দেখা যায় কি, যে সৈন্যবাহিনীতে বিভক্ত হয়ে যায়। কেউ কিন্তু সম্রাটের কথাটা যে শুনবে সেটা কিন্তু না, সম্রাটের কথাটা কিন্তু কেউ শোনে না। ওরা কি করে, যে তার মালিক, যে তাকে বেতন দিচ্ছে তার কথাই তখন তারা শুনতে থাকে বা তার কথাই বলে। এই একটা এই মনসবদারি একটা প্রথার কারণে ঐতিহাসিকরা বলতেছে যে সামরিক বিভাগের উন্নয়ন না করে তারা কি করতো, বিলাসিতা করতো এবং অপচয় মনোযোগী ছিল। এই জন্য মোগল সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছিল। সর্বোপরি হচ্ছে নৌবাহিনীর অভাব। মোগল সম্রাটগণ একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করতে ব্যর্থ হয়েছিল। এই জন্য উপকূল এলাকা অরক্ষিত থাকায় মগ, পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, ওলন্দাজ সহ বিভিন্ন জাতিগোষ্ঠী বণিকদের উপর যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। মোগলদের নৌবাহিনী শক্তিশালী হলে বিদেশি বণিকদের পক্ষে সহজেই বাণিজ্যিক ও পরবর্তীকালে রাজনৈতিক আধিপত্য বিস্তার করা সম্ভব হতো না। কারণ আমি বারবার বলেছি যে ভারত মহাসাগরের দক্ষিণ ভারতের পাশেই কি, দক্ষিণ সাইডেই হচ্ছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর দিয়ে অবলীলাতে তখন বাণিজ্য করার জন্য ভারত মহাসাগরটা ব্যবহার করা হতো এবং অবলীলায় তখন বিভিন্ন গোষ্ঠী এখানে আসতো। তার মধ্যে প্রথমে তো আমরা দেখলাম মগ, ফিরিঙ্গি, যেটা মগ, পর্তুগিজ, তারপরে আসে ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, বিভিন্ন জাতি, মারাঠাদেরকে দিয়ে শুরু হয়েছিল। এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। একসময় দেখা যায় যে তারা মোগল বাহিনীর যে দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগে তারা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। কেন্দ্রীয় শাসনের শৈথিল্য, সম্রাটদের অকর্মণ্যতা, অভিজাতবর্গের ষড়যন্ত্র, প্রাদেশিক শাসনকর্তাদের উচ্চাভিলাষ ইত্যাদির ফলে কেন্দ্রীয় শাসনের শৈথিল্য দেখা দেয়। বিশাল সাম্রাজ্যকে শক্ত হাতে নিয়ন্ত্রণ না করে দুর্বল শাসকরা আমোদ প্রমোদে ব্যস্ত ছিল। কেন তারা আমোদ প্রমোদ করতো বলো? তারা তো বিভিন্ন অঞ্চলগুলিকে ভাগ করে দিয়েছিল। এই ভাগ করে দেওয়ার ফলে তারা কী করো, বছরে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ তারা কিন্তু পেত। কার কাছ থেকে? সেই অঞ্চলগুলোর থেকে। এই যে একটা কর পেত, সেই করের ফলেই কিন্তু কী করেছিল, যে তারা তো ভাবছে আমরা অর্থ পাচ্ছি, তারা আমোদ প্রমোদ করে সেই মানে নিজেরা ব্যস্ত থাকতো আমোদ প্রমোদে। এর ফলে মোগল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ, অনুন্নত যাতায়াত ব্যবস্থা, সাম্রাজ্যের বিশালতা, কেন্দ্রীয় শাসনের শৈথিল্যের সুযোগে, কারণ কেন্দ্রীয় শাসন বলেছে বিশাল সাম্রাজ্য, কেন্দ্রীয় শাসন তো কিছু কিছু অঞ্চলকে যখন তারা স্বাধীন করে দিল, তখন দেখা গেল যে কিছু কিছু অঞ্চলকে যখন স্বাধীন করে দেওয়া হলো, তারা যখন নির্দিষ্ট কর দিতে থাকলো, এর ফলে দেখা যায় যে অনেকটা উদাসীন হয়ে পড়ে পরবর্তী মোগল সম্রাটরা এবং আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে প্রদেশ যেগুলো ছিল, প্রদেশের শাসনকর্তারা বিদ্রোহ ঘোষণা করত। আওরঙ্গজেবের মৃত্যুর পর নিজামুল মুলক দাক্ষিণাত্যে, মুর্শিদ কুলি খান বাংলা, বিহার, উড়িষ্যার, সাদাত খান অযোধ্যায়, আলী মোহাম্মদ খান রোহিলাখণ্ডে এবং স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে। তাহলে দেখো, এই বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নিল একজন, দক্ষিণ ভারত নিয়ে নিল একজন, যেটা একা দেখতো তারা, এবং রোহিলাখণ্ড চলে গেল আরেকজনের হাতে। এভাবে দেখা যায় যে পুরো বিভিন্ন প্রদেশগুলো স্বাধীন হয়ে যায়। কেন্দ্রীয় প্রশাসন এই অঞ্চলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, ফলে মোগল সাম্রাজ্যের শক্তি অনেকটাই কমে যায়। শিখ, রাজপুত, মারাঠা শক্তির অভ্যুত্থান। শিখ, রাজপুত, মারাঠা শক্তির উত্থান মোগল সাম্রাজ্যের স্থিতিশীলতার সংহতির জন্য হুমকি স্বরূপ ছিল। একসময় মারাঠারা দাক্ষিণাত্যের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। অষ্টাদশ শতাব্দীতে মারাঠারা উত্তর ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করে এবং হিন্দু সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় সচেষ্ট হয়। মোগল সাম্রাজ্য পতনের আঞ্চলিক শক্তিগুলো বিশেষ ভূমিকা পালন করেছিল। অর্থনৈতিক সংকট। একটি শক্তিশালী অর্থব্যবস্থা হলো একটি দেশের প্রাণ, কিন্তু আমরা দেখেছি আওরঙ্গজেবের সময় অর্থকোষ প্রায় শূন্য হয়ে পড়েছিল। রাষ্ট্র পরিচালনা ও সৈন্যবাহিনীর পোষণে মোগলদের বিপুল অর্থ ব্যয় হয়।
কারণ আওরঙ্গজেব যখন দীর্ঘ 25 বছর দাক্ষিণাত্যে তিনি কি করেছিলেন, অভিযান করেছিলেন, তার অনেক সৈন্যও তখন মারা যায় এবং তার অর্থও অনেক অপচয় হয়। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির কারণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। এরপর কৃষকদের বিদ্রোহ, অভিজাতদের ব্যক্তি স্বার্থ প্রাধান্য ইত্যাদি নেতিবাচক কারণে মোগল রাজকোষের অবস্থা একদম শোচনীয় হয়ে পড়ে। সর্বোপরি সর্বশেষ আমরা বলবো যে জাতীয়তাবোধের অভাব। অনেকগুলি পয়েন্টস কিন্তু আমি এখানে লিখেছি, 8টা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিলাম বই থেকে আরও কয়েকটা। মোগল সাম্রাজ্যের জাতীয়তাবোধের অভাব, এটা এরকম বলা হয়েছে যে মোগল সাম্রাজ্যের ভিত্তি সামরিক নীতির উপর প্রতিষ্ঠিত ছিল, জনগণের সমর্থনের উপর নির্ভর ছিল না। মোগল সাম্রাজ্যের বহুজাতিক গোষ্ঠীর বসবাস ছিল, তাদের সকলকে নিয়ে সম্রাট আকবর জাতীয়তাবোধ সৃষ্টির প্রয়াস চালান, কিন্তু পুরোপুরি সফল হননি। পরবর্তীতে এরূপ পদক্ষেপ আর দেখা যায়নি। এর ফলে মোগল সাম্রাজ্যের অধিবাসীদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেনি, দেশপ্রেম জাগ্রত হয়নি, ফলে মোগল সাম্রাজ্যের পতনে জনগণ এগিয়ে আসেনি। এই পয়েন্টসগুলো আমরা অভ্যন্তরীণ কারণের মধ্যে পড়লাম। এরপরে যে কারণটা বাহ্যিক কারণ, এগুলোর জন্য মোগল সাম্রাজ্যের পতন হতোই, তারপরে হচ্ছে আমাদের বাহ্যিক কারণ, যেটা বৈদেশিক আক্রমণ। যে বৈদেশিক আক্রমণ করে পুরো মোগল বংশটা 500 বছর, প্রায় 500 বছরের মোগল বংশটা কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। যেমন মোগল সাম্রাজ্যের অর্থনৈতিক সামাজিক অবক্ষয়ে জর্জরিত, রাজনৈতিক দিক থেকে বিচ্ছিন্ন যখন, কারণ রাজনৈতিক দিক থেকে বিচ্ছিন্ন কেন, কারণ বিভিন্ন প্রদেশগুলো তখন স্বাধীন। ইতিমধ্যে কিন্তু পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যা কারা দখল করে নিয়ে যায় 1757 সালে। 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলা, বিহার নিয়ে যায় হচ্ছে ইংরেজরা। আমরা নেক্সট অধ্যায়গুলো এগুলোই পড়ব। 1757 সালে বাংলা স্বাধীন হয়ে যাচ্ছে, বাংলা, বিহার, উড়িষ্যা। নবাব সিরাজউদ্দৌলাকে পতন করে ইংরেজরা নিয়ে যায়। ইংরেজরা কীভাবে নেয়, যে তারা একটা বার্ষিক একটা কর প্রদান করবে, 26 লক্ষ টাকার মতো এরকম একটা কর আছে, যে করটা তারা প্রদান করার মাধ্যমে তারা স্বাধীনভাবে বাণিজ্য করবে এবং তারা নামে মাত্র একজন সম্রাট রাখে, যে সম্রাটকে আমরা সবাই জানি যে মীর জাফর আলী খানকে তারা সম্রাট হিসাবে, তারা বাংলার নবাব করে। কিন্তু এটা পারমিশনটা কে দেয়, মোগল সম্রাট দেয়, কারণ মোগল সম্রাটের হাতছাড়া হয়ে গিয়েছিল। আস্তে আস্তে স্বাধীন হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রথম বিদেশি কোনো সম্প্রদায় একটা অঞ্চল কিন্তু দখল করে নিয়েছিল। এরপরে এই ইংরেজরাই আস্তে আস্তে কী করে, যে পুরো ভারতবর্ষকে ঘিরে নেয়। এবং এরপরে দেখা যায় যে পারস্য সম্রাট নাদির শাহ, আফগান রাজ আহমদ শাহ আবদালি পর্যায়ক্রমে মুঘল সাম্রাজ্য আক্রমণ করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আরও শুধু ইংরেজরা না, আমরা দেখলাম পারস্যের, আমরা নাদির শাহের কথা আমরা প্রায়ই জানি। কেন জানি, কারণ নাদির শাহ কী করেছিল, আমরা যে সম্রাট শাহজাহানের তাজমহল পড়লাম, সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন পড়লাম, ময়ূর সিংহাসন কিন্তু নাদির শাহ নিয়ে গিয়েছিল, যখন আক্রমণ করেছিল তিনি কিন্তু নিয়ে গিয়েছিল। তাহলে নাদির শাহ এবং আফগান রাজ আহমদ শাহ আবদালি পর্যায়ক্রমে মোগল সাম্রাজ্যকে আক্রমণ করে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তাদের আক্রমণের ফলে ভারতবর্ষের অপরিসীম ধনরত্ন লুণ্ঠিত হয়, অসংখ্য লোকজন নিহত হয়। পরিশেষে ইউরোপীয়দের ভারতীয় উপমহাদেশে প্রভুত্ব কায়েমের তৎপরতার ফলে, কারণ তারা তো আগেই ঢুকছে তারা 1600 সালে, কিন্তু 1757 সালের মধ্যে তারা একটা অঞ্চল দখল করে ফেলছে ইউরোপীয় বণিকরা, ইংরেজরা। ঠিক আছে, এই প্রভুত্ব কায়েমের তৎপরতার ফলে ইতিহাস প্রসিদ্ধ মোগল সম্রাটের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় 1858 সালে। এটি চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এই বিলুপ্ত হওয়ার মধ্য দিয়ে কিন্তু 1526 সালে বাবর কর্তৃক প্রতিষ্ঠিত একটি রাজবংশ অনেক দিনই শৌর্যবীর্যের সাথে চলার পরে তারপরে অতঃপর দুর্বল উত্তরাধিকারীদের কারণে এবং কিছু নৈতিক অবক্ষয় ছিল তার রাজ্যের সভাসদগণের মধ্যে, এই অবক্ষয়ের কারণে, সামরিক বাহিনীর দুর্বলতার কারণে দেখা যায় যে পুরো রাজবংশটা পতন ঘটে 1858 সালে। 1858 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে, ঠিক আছে, সিপাহী বিদ্রোহের মাধ্যমে দেখা যায় যে এই মোগল সম্রাটের শেষ সম্রাট হচ্ছে বাহাদুর শাহ। এই বাহাদুর শাহ ছিলেন হচ্ছে শেষ সম্রাট, মোগল সম্রাট বাহাদুর শাহ
আর ওকে নির্বাসন দেয় রেঙ্গুনে। এই নির্বাসনের মাধ্যমে মোগল যুগের পতন ঘটে। ঠিক আছে, তাহলে বৈদেশিক আক্রমণের মধ্যে আমরা দেখলাম যে পারস্যের নাদির শাহ, তারপরে হচ্ছে আহমদ শাহ আবদালি, আফগান রাজা আহমদ শাহ আবদালি মোগল বংশকে বারবার আক্রমণ করছিল, বারবার বিভিন্ন অঞ্চল, শুধু উত্তর ভারতের অঞ্চল না, বিভিন্ন অঞ্চল আক্রমণ করে। দেখা যায় অনেক নাদির শাহ তো লুণ্ঠন করে নিয়ে যায় উত্তর ভারত থেকে, আগ্রা থেকে ময়ূর সিংহাসন নিয়ে যায়, সেখান থেকে মানে অতি মূল্যবান কোহিনূর মণি তিনি সেখান থেকে নিয়ে যান। যাই হোক, এই যে এইগুলো এবং তারা লুণ্ঠন করে নিয়ে যায়, ফলে দেখা যায় যে মানে একটা অসার শূন্য হয়ে পড়ে। অতঃপর আর মোগল বংশের যে সম্রাট, তার ওরকম কোনো অতি দুর্বল ছিল, সে শাসন চালানোর মতো কোনো দক্ষতাই তার মধ্যে ছিল না। যার ফলে দেখা যায় যে 1858 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন করে ইংরেজরা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে, পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ শাসন শুরু হয়। 1757 সালে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব শুরু করে, এবং অতঃপর 1858 সাল, প্রায় 100 বছরের মধ্যে দেখা যায় যে পুরো 200 বছর যে আমাদের স্বাধীনতা অস্তমিত ছিল বা স্বাধীনতার সূর্য অস্তমিত ছিল, সেই 100 বছর কিন্তু ব্রিটিশ একটা কোম্পানি শাসন করে কয়েকটা অঞ্চল, পরবর্তীতে পুরো ভারতবর্ষকে শাসন করে হচ্ছে 100 বছর হচ্ছে ব্রিটিশরা। মানে তাদের দেশ এবার আসে, কারণ তারা পুরো দেশটাকে তো একটা কোম্পানি চালাতে পারবে না, বা কয়েকটা কোম্পানি পুরো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, যার জন্য তারা হ্যান্ড ওভার করে। তখন এই ব্রিটিশরা আসে এবং এসে আমাদের এই ভারত উপমহাদেশকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয়। এই ছিল আমাদের মোগল বংশের পতনের কারণগুলো। তাহলে আমরা আরেকবার বলি যে মোগল বংশের পতনের কারণকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, তাই না? অভ্যন্তরীণ কারণ আর বাহ্যিক কারণ। এই অভ্যন্তরীণ কারণের মধ্যে আমি কতগুলো কারণ পড়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আমি এখানে লিখে দিয়েছি, আরও কিছু আমি বলেছি বই থেকে। তাহলে এই উল্লেখযোগ্য এই কারণগুলোর কারণেই রাজ্য কী হয়েছিল, অস্তিত্বটা কেমন নড়বড়ে হয়ে গিয়েছিল, বিলীন হয়ে গিয়েছিল, নড়বড়ে হয়ে গিয়েছিল। যার ফলে যখন বৈদেশিক আক্রমণ হয় আরও নড়বড়ে হয়ে, এবং ইংরেজরা সেই নড়বড়ে অবস্থায় এসে কী করেছিল, পুরোপুরি মোগল শাসনকে বিলুপ্ত করে দিয়েছিল 1858 সালে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলো। কারণ বিশাল এক মোগল সাম্রাজ্য, আমরা দেখলাম যে বিশাল এক মোগল সাম্রাজ্যের মধ্যে দক্ষিণে হচ্ছে মহীশূর, উত্তরে আফগানিস্তান, পশ্চিমে রাশিয়া, পূর্বে হচ্ছে আসাম। এই বিশাল অঞ্চলকে একা দিল্লিতে থেকে অথবা আগ্রাতে থেকে শাসন করা কিন্তু কখনোই একটা শাসকের পক্ষে সম্ভব না। যার ফলে দেখা যেত যে সব সময় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বিদ্রোহ লেগেই থাকবে। যেটা আমাদের 6টা সম্রাট আমাদের পড়লাম বাবর থেকে, মানে 1526 থেকে 1707 পর্যন্ত, 1526 থেকে 1707 পর্যন্ত যে আমরা পড়েছি, 1526 থেকে 1707 পর্যন্ত কিন্তু আওরঙ্গজেব অত্যন্ত দক্ষতার সাথে, এই 6 জন সম্রাট কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে এই শাসনকার্য পরিচালনা করতে সক্ষম হয়েছিল। কিন্তু দেখা যায় যে আওরঙ্গজেবের মৃত্যুর পরেই এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে যায়। কারণ আওরঙ্গজেবের পরে আর কোনো যোগ্য সম্রাট বা আর কোনো যোগ্য ব্যক্তির আবির্ভাব ঘটে, যার ফলে দেখা যায় যে আস্তে আস্তে পুরো বিশাল সাম্রাজ্যটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, এবং পুরো সাম্রাজ্যটাকে আর একত্রিত করা কোনো সম্রাটের পক্ষে সম্ভব হয়নি। তাহলে আমরা পড়েছি কিন্তু 6টা সম্রাট, ঠিক আছে? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান অ্যান্ড আওরঙ্গজেব। ঠিক আছে, আমরা এগুলো থেকেই পড়বো, কিন্তু সর্বোপরি আমাদেরকে এই সাম্রাজ্যের যে পতনটা ঘটেছে, এই পতনটা আমাদেরকে আলোচনা করতে হবে। সেই পতনটা আমি আজকে তোমাদেরকে আলোচনা করে দিলাম। তোমরা বাসায় সুন্দর করে অনেক আমার মানে সহজ ভাষায়, বইয়ের মধ্যে আমাদের অনেক সহজ ভাষায় দেওয়া আছে, তোমরা যদি বাসায় একবার বইটা পড়ো, রিডিং করো, আমার মনে হয় তোমাদের হয়ে যাবে, যে তোমরা নিজেরাই এগুলোকে কোটেট করে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে হয়তো তোমাদের স্টেম এরকম নাও আসতে পারে, হয়তো পতনের বাহ্যিক কারণ, এরকম কোনো কিছু বাহ্যিক কারণটা আসতে পারে। বাহ্যিক কারণ কিন্তু বহির্বিশ্বের আক্রমণ বা বৈদেশিক আক্রমণ। হ্যাঁ, অভ্যন্তরীণ কারণ আসতে পারে, দুইটা অভ্যন্তরীণ কারণ লেখো 2 মার্কসের জন্য।
এরকম আসবে। এই হচ্ছে আজকের আমাদের মোগল সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে বলা। আমি আশা করব তোমরা বাসায় পড়বে এবং অবশ্যই অবশ্যই তোমরা যেখানে বুঝতে না পারো আমাকে নক করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ অল।